নমস্কার আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি তোমাদের বন্ধু রাহুল আজকে আরও একবার তোমাদের প্রিয় চ্যানেল বড়ালসের গল্পের আসরে আরও একটি নতুন ভৌতিক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির। লেখক মানব মণ্ডল স্যারকে অসংখ্য ধন্যবাদ ছোট গল্পটির মধ্যে যথাযথ শ্রুতিরস আর ভৌতিক আনন্দ ভরে দেওয়ার জন্য। আর তাই আজকের প্রতিটি শ্রোতা বন্ধুকে বিশেষ অনুরোধ রইল গল্পটির সম্পূর্ণ আনন্দ নিতে, গল্পটি আজ শেষ পর্যন্ত শোনার। তাই আর দেরি না করে আজকের গল্প শুনে নেওয়া যাক। মাসিমা খাবার দিতে দিতে বললেন, নদীর ধারে গিয়ে বনভোজন করলেই কি তোদের নয়? আমি জানি তোরা ঠিক লাট্টু বাবুর বাড়িতেই ঢুকবি। আমার কথা শোন, তোরা এসব নিয়ে কিন্তু মজা করিস না। বনভোজন কর, কিন্তু লাট্টু বাবুর মহলে তোরা যাবি না। মাসিমার ভয় হওয়াটাই স্বাভাবিক। জমিদার লাট্টুবাবু এই মহল গড়েছিলেন তার রক্ষিতা চম্পার জন্য। লাট্টুবাবু নিঃসন্তান ছিলেন, কিন্তু একদিন শোনা গেল এই চম্পা মা হতে চলেছে। সেই খবর পেয়ে লাট্টুবাবুর স্ত্রী কমলা দেবী তার ভাইয়ের সাথে ষড়যন্ত্র করে চম্পাকে পুড়িয়ে মারে ওই মহলে। আর তখন থেকেই নানা ভৌতিক ঘটনা ঘটে চলে এই অঞ্চল জুড়ে। এক ইংরেজ সাহেব এই মহল কিনে থাকতে এসেছিলেন, কিন্তু সাহেব সহ তার গোটা পরিবার নিখোঁজ হয়ে যায় রাতারাতি। তারপর এক অধ্যাপক এখানে থাকতে এসে নিখোঁজ হয়ে যায়। আশেপাশের ঘর তেমনই খালি পড়ে আছে। কিছু কুমার বাবু বাস করতে এসেছিলেন নদীর ধারের এই মহলে। জানা নেই তারাও কোথায় হারিয়ে গেছে। এখনো 3টে যুবকের দল এখানে গিয়ে কিন্তু আর তারা ফেরেনি। এখন ওখানে আর কেউ থাকে না। আর এদিকে কিন্তু আমার বন্ধু সতীশ প্যারানর্মাল ইনভেস্টিগেশনের জন্য এসেছে এখানে। ও স্থায়ী মানুষের সাথে কথা বলে অনুমতি নিয়েছে ওই মহলে নদীর ওপারের জায়গায় বনভোজন করবে বলে। আর দূর থেকে বোঝার চেষ্টা করবে ওখানে কি আছে। ও কিছু যন্ত্রপাতি দেখিয়েছে বটে, যা দিয়ে এই ভৌতিক ঘটনাগুলোর ব্যাখ্যা পাওয়া যায়। আসলে অনেকের ধারণা এই নদীর জলের বালিতে সোনার কণা মিশে আছে, আর এই সোনার কণাগুলো দখল করার জন্য চোরা কারবারিরা এই সব গল্প ফেঁদেছে। ওরাই ওখানে কেউ গেলে তাদের গায়েব করে দেয় বলেও কথা শোনা যায়। একটা কিছু হিসেবে গরমিল তো আছেই, কারণ চম্পা প্রতিশোধ নিলে জমিদার লাট্টুর স্ত্রীর হত্যার প্রতিশোধ নেবে। অন্যদের কেন হত্যা করবে? কারণ চম্পা জীবিত অবস্থায় সবার উপকার করত। সে কারোর ক্ষতি আজ পর্যন্ত করেনি। অথচ এতগুলো মানুষ হারিয়ে গেলেও কি করে তার হিসাব মেলে সেটা আজও বোঝা যায় না। আমি ভূতে বলো আর দেবতা বলো কারোর অস্তিত্বের কথা বিশ্বাস করি না। তবু মাসিমা আমার পকেটে একটা গীতা আর হাতে একটা লাল সুতো বেঁধে দিল, আর বলল, যাই হয়ে যাক এই লাল সুতো যেন আমি কখনো হাত থেকে না খুলি। সতীশ একেবারে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল দেখলাম। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মেশিন নিয়ে এসেছিল সাথে করে। এটা দিয়ে ভূতের উপস্থিত জানা যাবে। ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা যন্ত্রটিতে
সংযুক্ত একটি শক্তিশালী মাইক্রোফোন আশেপাশের শব্দ, মানে যেগুলো সম্পূর্ণ পরিষ্কারভাবে রেকর্ড করতে সক্ষম, একটি উষ্ণতা নির্ণয় করার মেশিন তার হাতেও দেখেছিলাম, ডিজিটাল ইনফ্রারেড ক্যামেরা, অতি বেগুনি রশ্মির টর্চ, আরো কত কি। বাপি, অপু আমাদের সঙ্গী হলেও ওরা ঠিক দুপুর হতেই বাহাদুরকে নিয়ে পালিয়ে এলো। সতীশের সহকারী হিসেবে একমাত্র আমি তার সাথে দাবা খেলতে খেলতে হিসেব রাখিনি কখন রাত হয়ে গেল। আমরা তাঁবু তৈরি করে নিয়েছিলাম আগেই, কারণ সবাই বলেছিল যা করার নদীর এপার থেকেই করবে। খিদে পেয়েছে তাই খাবার খেতে গিয়েছিলাম, আর লক্ষ্য করলাম সতীশ নেই ওই তাঁবুতে। ভয়ে আটকে উঠলাম, তখন ফোন বেজে উঠল সাথে সাথে। সতীশের ফোন। খেয়ে দিয়ে তাড়াতাড়ি মহলে আয়, একটা অদ্ভুত জিনিস তোকে দেখাচ্ছি। ভূত টুত এখানে কিছুই নেই। সতীশ ওপার থেকে বলে উঠল। সতীশের সহকারী তাপস কিন্তু বেশ ভয় পেয়ে গেছিল। ও বলল, সকাল থেকে এখানে কোনো ফোন নেটওয়ার্ক ছিল না, এখন কি করে ও কলটা করলো তোমাকে? এই কথাটা আমাকে ভাবালো। জ্যোৎস্না রাত 12টা বাজে। আমি যতদূর জানি ভূতেরা একটি নির্দিষ্ট রাত 12টা থেকেই ভোর 3টে পর্যন্ত উপদ্রব করে। আমি তাপসকে বললাম, ঠিক আছে, আমরা সতীশের সন্ধানে ওপারে যাব, কিন্তু সেটা ভোর 3:30-র পরে। আরো একটু দেরি করে ভোর 4টে নাগাদ আমরা নদী পার হলাম। হাঁটু পর্যন্ত জল নেই এই নদীতে। খুব সহজেই হেঁটে পার হয়ে প্রথমেই যেটা অবাক হলাম, মহলটাতে কিন্তু প্রাচীনত্বের কোনো ছাপ নেই, যেন সদ্য রং করা হয়েছে এখানে। ভুতুড়ে কোনো কিছু নেই মনে হয়। সতীশ এদিকে তাপসকে ওদের নিয়ে আসা যন্ত্রপাতিগুলো গোছাতে সাহায্য করতে বলল। আর এমন সময় আমার চোখ পড়ল এক কোণে থাকা কাঠের টেবিলের একটা বইয়ের ওপর। বই উল্টাতে আমি পড়তে শুরু করলাম। লাট্টু বাবুর সাথে চম্পার মন্দিরে বিয়ে করার গল্পটা লেখা রয়েছে এটাতে। হঠাৎ দেখলাম আমার হাতে একটা টান অনুভব হলো। আরে এ কি? শ্রাবন্তী কোথা থেকে চলে এলো? আর আমি কিভাবে করুণাময়ী মন্দিরের চাতালে চলে এলাম? আর শ্রাবন্তীর সাথে আমার 20 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। হঠাৎ করে আমার চেহারাটাও পাল্টে গেল কিভাবে? আমার গালের কাঁচা পাকা দাড়িটাও উধাও, ভুঁড়িটাও মিলিয়ে গেল শরীরের সাথে, পরনের কাপড়টাও কিরকম যেন আলাদা, তবে জামাটাও রোগা পাতলা হয়ে গেল যেন। মোবাইলে চেক করলাম, সালটা 2002 হয়ে গেছে, অথচ আমার স্পষ্ট মনে আছে আজ 2022-এর 8ই অক্টোবর। শ্রাবন্তী এদিকে খুব খুশি। মন্দিরে পুরোহিত আমাদের বিয়ের মন্ত্র পড়ছে। হঠাৎ করে আমার হাতের লাল সুতোটা দেখিয়ে পুরোহিত বললেন, ওটা খুলে ফেলো। বিয়ের সাথে লাল সুতো খোলার সম্পর্কটা খুঁজে পেলাম না, তবু আবেগ বশে আমি হাত এগিয়ে দিলাম বামুন ঠাকুরের দিকে। হঠাৎ একটা সাদা ধোঁয়া পরিণত হলো ঠাকুর মশাই। শ্রাবন্তীও মিলিয়ে গেল কোথায়? আমি আবার আবিষ্কার করলাম নিজেকে মহলের পড়ার টেবিলের পাশে। তাড়াতাড়ি বাকি গল্পটা পড়ার চেষ্টা করলাম। আমার চোখের সামনে ভেসে উঠল অন্য কাহিনী। লাট্টু জমিদার চম্পার সন্তানকে কেড়ে নিয়েছিল। চম্পাকে মহল বন্দি করে আগুন ধরিয়ে দেওয়ার গল্প লেখা আছে। আমার ঘোরটা কেটে গেল। এ কি? আমার ভাই ছোট হয়ে গেছে, আমি ছোট হয়ে গেছি। ভাই বলছে, দাদা চল না একটু মাংস কষা খাবো। আমি একা চাইলে দেবে না মা, তুই চল না, বল একটু, দুইজনে মিলে একসাথেই খাবো না হয়। রান্নাঘরে
যেতে মা বলল। ঠাকুরের লাল সুতো হাতে, আর আমি আমিষ। কথা কিছু বুঝে উঠতে পারছি না। আবার ভাই বলে উঠল, ঠাকুরের লাল সুতোটা খুলে ফেলার থেকে আজকে আমরা আমিষ খাবোই। আমি আবার মায়ের দিকে এগিয়ে গিয়ে বললাম, নাও মা, তুমি এই লাল সুতো খুলে দাও। আগের বারের মতো আবার ঘটনার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। আমি ফিরে এলাম লাট্টু বাবুর বসার ঘরে। হঠাৎ দেখি একটা আয়না ভিতর থেকে সতীশ তাপসকে টানছে, আর তাপস চিৎকার করে বলছে, মানব বাবু, আপনার পকেট থেকে গীতাটা বের করুন, আমাকে দিন, নয়তো আমি এই আয়নায় ঢুকে গিয়ে আর বাঁচবো না। কিন্তু তাপস কিভাবে জানবে আমার পকেটে গীতা আছে? আমাকে মাসি বলেছিল, বিপদে পড়বি তখন গীতা পড়বি। আমি সেটাই করলাম এবং মহল থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম। একটা কোনো শক্তি আমাকে আটকানোর চেষ্টা তবে করছিল। নদীর এপারে এসে আমার আর জ্ঞান ছিল না। অপু, বাপি, বাহাদুর আর স্থানীয় মন্দিরের এক পুরোহিত ঠাকুর আমার জ্ঞান শূন্য অবস্থায় উদ্ধার করে বলেই শুনেছি। আমি জ্বরে শুধু ভুগিনি, আমাকে কিছুদিন মানসিক চিকিৎসার অধীনেও রাখা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ সবাইকে গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য। আশা করি আমার উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর আজ বড়ালসে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বড়ালসের পাশে থেকে আমাকে অনুপ্রেরণা জাগাতে ভুলবে না, যাতে আগামী দিনে আরও কিছু সুন্দর মনোরঞ্জন করা গল্পের সম্ভার নিয়ে তোমাদের সামনে বড়ালস বারবার ফিরে আসতে পারে। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটি সুন্দর ভৌতিক অথবা অন্যান্য গল্পের সম্ভার নিয়ে বড়ালসের গল্পের ঝুলিতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর বড়ালসের পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ।